নমস্কার, আমি বোধসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আমাদের আলোচনা ট্রাম্পকে নিয়ে কিন্তু চলবে বা কন্টিনিউ করবে। তার কারণ ট্রাম্প সাহেব আবার একটি বোমা মেরেছেন বলা যেতে পারে। সেটা কি? ট্রাম্প বলেছেন কোনো ফার্দার ইউনাইটেড স্টেটস এবং ভারতের মধ্যে ট্রেড এগ্রিমেন্ট নিয়ে কথা এগোবে না যতক্ষণ না ভারতবর্ষ রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে, এবং তার সঙ্গে অবশ্যই বকলমে অস্ত্র কেনা বন্ধ করে, ততক্ষণ আমেরিকা কোনো কথা চালাবে না। সবচেয়ে মজার ব্যাপার, এবং এই পাগলামি কবে থামবে, আদৌ থামবে কিনা, এই পাগলামির যে ডিগ্রি সেটা বৃদ্ধি পাবে কিনা আমরা কেউ জানি না। কারণ তাদের স্পোক্স পার্সন মিস্টার ন্যাভারো, এই ভদ্রলোক অত্যন্ত বিখ্যাত বা কুখ্যাত যাই বলুন না কেন, অদ্ভুত অদ্ভুত সমস্ত যুক্তি দিচ্ছেন, যার ফলে আপনার 2+2 4 কেবল হয় না, তার সঙ্গে আরও অনেক কিছু হয়, সেটাও তিনি বোঝাতে চাইছেন। ট্রাম্প বলেছেন যে আর ফার্দার এগ্রিমেন্ট এর কথাবার্তা হবে না। ভেরি গুড। ন্যাভারো কি বলেছেন? চমৎকার কথা বলেছেন। তিনি বলছেন যে আমেরিকা ভারতবর্ষকে ডলার পাঠায়, সেই ডলার দিয়ে নাকি ভারতবর্ষ রাশিয়ার তেল কেনে। এত বড় অডাসিটি! সেই তেল যেটা ডলার দিয়ে নাকি আমেরিকার পাঠানো ডলার দিয়ে ভারতবর্ষ রাশিয়ার কাছ থেকে তেল কিনছে, সেই তেলের বিনিময়ে রাশিয়া সেই ডলার নিয়ে সেটা কাজে লাগাচ্ছে অস্ত্র তৈরি করার ক্ষেত্রে এবং ইউক্রেনের যুদ্ধ ফান্ডিং করার জন্য। এরপর তার আরেকটা অবিশ্বাস্য মন্তব্য যে সেই ইউক্রেন যার বিরুদ্ধে রাশিয়া ডলার ব্যবহার করছে ইউক্রেনকে সাহায্য করার জন্য, তাদের বাঁচাবার জন্য ফার্দার আমেরিকান সিটিজেন্সদের আরো ডলার খরচ করতে হচ্ছে, কারণ ইউক্রেনকে রণসজ্জায় সজ্জিত করতে হচ্ছে আমেরিকার দ্বারা। ভদ্রলোক যে একজন তার্কিক, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কারণ এটার মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে একটা টপসি টার্বিড ওয়ার্ল্ড কাকে বলে। অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার একটা বিখ্যাত নাটক ছিল যার নাম ম্যাকবেথ, যার প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে সেখানে 3 জন ডাইনি নৃত্য করছিল, এবং সেই সময় মুহূর্তের জন্য পৃথিবীটা সম্পূর্ণভাবে উল্টে পাল্টে গিয়েছিল। একটা সাধারণ পৃথিবীর একটা জায়গা থেকে একটা অসাধারণ একটা পৃথিবীর সৃষ্টি হয়েছিল এই 3 জন ডাইনির নৃত্যে বা মন্ত্র উচ্চারণে। তার মানে কাউকে আমি ডাইনি বলছি না, কেবলমাত্র দৃশ্যটা বোঝার চেষ্টা করুন যে একটি স্বাভাবিক সুস্থ পৃথিবীকে কিভাবে অসুস্থ করে তুলতে হয়, সেটা কিছু মানুষ তার ব্যাপারে বিশেষজ্ঞ হয়ে উঠেছেন, এবং এর ফলআউট তো রয়েছে। এতদিন অন্তত বিগত কাল রাত অবধি এই আশাটুকু অন্তত ছিল যে ফার্দার একটা যাই হোক না কেন ট্রাম্প যেরকম করে থাকেন ট্যারিফ বৃদ্ধি করতে থাকেন, সেটা তিনি করে যাবেন। এটা অ্যাকচুয়ালি একটা প্রেশার ট্যাকটিক। এরপর এর মাঝখানেও কিন্তু আমেরিকা ভারতের কথাবার্তা চলতে থাকবে বাণিজ্য সংক্রান্ত। ট্রাম্পের ওই উক্তির পর খুব স্বাভাবিকভাবে বিনিয়োগকারীরা ভয় পেয়েছেন বা চিন্তিত হয়েছেন, এমনকি ট্রেডাররা আশঙ্কিত হয়েছেন। আজকের মার্কেটে প্রায় নিফটি বলুন, সেন্সেক্স বলুন, সমস্ত মেজর ইন্ডাইসেসগুলোতে প্রায় 1% কিংবা তারও বেশি পতন হয়েছে। ন্যাভারো আর কি বলেছেন? ন্যাভারো বলছেন যে এই যে প্রথম 25% ট্যারিফ, সেই ট্যারিফটা আমরা ভারতবর্ষের উপর বসেছি, কারণ ভারতবর্ষ হচ্ছে মহারাজা অফ ট্যারিফস। তিনি আবার মহারাজা শব্দটি জানেন এবং ব্যবহার করছেন, শুনে ভালো লাগলো। সেইখানে তিনি বলছেন যে ভারতবর্ষ আমেরিকার পণ্যের উপর যে পরিমাণ ট্যারিফ বা শুল্ক বসিয়ে থাকে পৃথিবীর অন্য কোনো দেশ আমেরিকার উপর আমেরিকান পণ্যের উপর এত শুল্ক বসায় না। 2 নম্বর, তার আপত্তির জায়গা এবং রাগের জায়গা যেটা বোঝা যাচ্ছে যে নন ট্যারিফ এগ্রিমেন্ট, মানে নন ট্যারিফ ব্যারিয়ার সেগুলো এতটাই শক্তিশালী, অর্থাৎ ভারতবর্ষ আমেরিকার পণ্যগুলোকে ভারতবর্ষে ঢুকতে দেবে না বলে যে নিয়ম কানুনগুলো করে রেখেছে, তার ফলে নাকি আমেরিকার কোনো পণ্যই ভারতবর্ষে বিক্রি হচ্ছে না। এই ব্যাপারে কিছুটা তার বক্তব্য আংশিক সত্য, সেটা ডেফিনেটলি। এবং তাদের যে মূল 3টে টার্গেট, এই যে এত যে জিঘাংসা, এত যে প্রতিশোধ স্পৃহা ট্রাম্পের মনে তৈরি হয়েছে, তার কারণগুলো আপনারা প্রত্যেকেই এতদিনে বুঝে গেছেন। 1 নম্বর, ট্রাম্পকে শান্তি পুরস্কারের জন্য ভারতবর্ষ মনোনীত করেনি, যেটা পাকিস্তান করেছে। 2 নম্বর, ট্রাম্প ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়েছেন, এই যে তার বক্তব্য, সেটা ভারতবর্ষ সরাসরি খণ্ডন করেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি পার্লামেন্টে বলেছেন যে আমাদের কেউ যুদ্ধ বন্ধ করতে বলেননি। ডোনাল্ড ট্রাম্প সাহেবের বিলকুল গোসা হয়েছে, কারণ সেক্ষেত্রে তার যে পিস প্রাইজ পাওয়ার কথা সেটাতে কিছুটা ধাক্কা তো লাগছে বই কি।
তিন নম্বর যেটা পয়েন্ট, যে রাশিয়ার যিনি প্রেসিডেন্ট পুটিনকে তিনি বারবার অনুরোধ করা সত্ত্বেও পুটিন যুদ্ধ থামাননি। এর ফলে তিনি যে আশা করেছিলেন যে রাশিয়া ইউক্রেন চুক্তি, শান্তি চুক্তি হলে তিনি আবার এক পা নোবেল পুরস্কারের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, সেটা সেই ধরনের এতেও যেটাকে বলে গুড়ে বালি হয়েছে, আশাতেও গুড়ে বালি হয়েছে। 4 নম্বর যেটা দাঁড়াচ্ছে যে এখন সমস্ত রাগ গিয়ে পড়েছে ভারতবর্ষের ওপর, এবং তার পেছনে যে ভদ্রলোক তো বিজনেসম্যান, অত্যন্ত চতুর বিজনেসম্যান, তিনি জানেন যে চীন এমন রিসার্চ এবং ডেভেলপমেন্টের মাধ্যমে পারদর্শী হয়ে উঠেছে বিগত 20 বছর ধরে। সুতরাং চায়না যা উৎপন্ন করে এবং চায়না যে ক্রিটিক্যাল প্রোডাক্টসগুলো উৎপন্ন করে সেটা ভারতবর্ষ উৎপন্ন করে না, আমাদের এই বাস্তবটা মেনে নিতে হবে। সুতরাং চায়নাকে হুমকি ধুমকি দিয়ে লাভ নেই, তার কারণ চায়না সেমিকন্ডাক্টরস তৈরি করতে পারে, চায়না ক্রিটিক্যাল রেয়ার আর্থ এলিমেন্টস সেটা প্রসেস করে গোটা বিশ্বকে সাপ্লাই করতে পারে, এবং চায়নার একদম ছোট একটি আলপিন থেকে শুরু করে নিউক্লিয়ার রিঅ্যাক্টর সমস্ত কিছু তৈরি করতে সক্ষম। সুতরাং চায়না একটি ট্রেড সারপ্লাস কান্ট্রি হলেও আমেরিকা তারপর যতই তারা কর চাপাক না কেন, চায়না সেলফ সাফিসিয়েন্ট হয়ে রয়েছে। সুতরাং চায়নার ওপর তারা জোরজার করতে পারছে না। 2 নম্বর, রাশিয়ার ক্ষেত্রে জোরজার করার কোনো কাজ নেই, কারণ আমেরিকার হাজারো নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া দিব্য ইউরোপীয় ইউনিয়নকে বহু কয়েকশো বিলিয়ন ডলার কিন্তু ট্রেড করে যাচ্ছে। তার মধ্যে অন্যতম কিন্তু গ্যাস রয়েছে, কেমিক্যালস রয়েছে, ফার্টিলাইজার্স রয়েছে, তেল তো ডেফিনেটলি রয়েছে। সুতরাং এই কমপ্লেক্স পৃথিবীতে যেখানে একদিকে ইউক্রেনকে ইউরোপিয়ান ইউনিয়ন লাগাতার ফান্ডিং করে যাচ্ছে, অন্যদিকে তারা রাশিয়াকেও তো ফান্ডিং করে যাচ্ছে তাদের কাছ থেকে এত কয়েকশো বিলিয়ন ডলারের প্রোডাক্টস কিনে। একই কথা সত্যি আমেরিকার ক্ষেত্রে, কয়েক বিলিয়ন ডলার তাদের রাশিয়ার সঙ্গে ট্রেড রয়েছে, অথচ আমেরিকার প্রেসিডেন্ট এই প্রশ্নকে সরাসরি এড়িয়ে যাচ্ছেন। চীনের উপর কেন শুল্ক বসছে না, ভারতবর্ষের উপর কেন শুল্ক বসছে, এই প্রশ্ন যখন একজন সাংবাদিক করেন হোয়াইট হাউসে, তখন ট্রাম্প সেটা অতি সুচতুরভাবে এড়িয়ে যেতে সক্ষম হয়েছেন। এবং নেভারও তিনি বলছেন বাকি 25% ট্যারিফ যে কারণে আমরা ভারতবর্ষের উপর চাপিয়েছি সেটা আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য। ভাবুন, আমেরিকা ভয় পাচ্ছে, কার জন্য ভয় পাচ্ছে? ভারতবর্ষের জন্য ভয় পাচ্ছে, নাকি রাশিয়ার জন্য ভয় পাচ্ছে, নাকি চায়নার জন্য ভয় পাচ্ছে, নাকি সামগ্রিকভাবে বিশ্বের সবচেয়ে বড় বড় অর্থনীতিগুলো তার বিরুদ্ধে চলে যাচ্ছে বলে ভয় পাচ্ছে, আমরা কেউ জানি না। তিনি বলছেন এটা আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য। ভারতবর্ষ নাকি আমেরিকার ন্যাশনাল সিকিউরিটিকে থ্রেটেন করছে। ভাবুন, শুনলেও গর্ব হয় বই কি। সেই জায়গাটায় দাঁড়িয়ে ন্যাভারে যখন এই ধরনের মন্তব্য করছেন, সেইটা বালখি ভদ্রলোক বালখিল্য কিনা ঠিক বোঝা যাচ্ছে না, বা তার প্রেসিডেন্ট, তার প্রভুর যে আচরণ সেটা বালখিল্যই বলা যেতে পারে। কানাডার যিনি প্রেসিডেন্ট তিনি যিনি প্রাইম মিনিস্টার, তিনি তো বলেই দিয়েছেন যখন মনে হবে কথাগুলো যুক্তিপূর্ণ এবং বর্তমান পরিস্থিতির সঙ্গে সঙ্গতিপূর্ণ, তখনই আমি আমেরিকান প্রেসিডেন্টের সঙ্গে কোনো কথা বলবো। অর্থাৎ ওভারঅল এই কমপ্লেক্স পরিস্থিতিতে একটা জিনিস নিশ্চিন্ত থাকুন যে ট্রাম্প আর যাই করুন আমেরিকার ভালো করছেন না, পৃথিবীর সমস্ত বড় বড় অর্থনীতিকে এক জায়গায় একত্রিত হতে সাহায্য করছেন, বন্ডিং দৃঢ় করছেন। চায়না, রাশিয়া, ভারতবর্ষ, ব্রাজিল, এটা নিশ্চিন্ত থাকুন হাজার ডিফারেন্সের সত্ত্বেও তারা নিজেদের মধ্যে কোনো না কোনো একটা এমন শক্তিশালী সিদ্ধান্ত নেবেন যার ফলে আমেরিকা আরো খেপে উঠবে। তবে এর মাঝখানে বলে দেওয়া দরকার, প্রথম একজন শক্তিশালী দেশের প্রথম গুণ হচ্ছে নিজের ফল্ট অ্যাকসেপ্ট করে নেওয়া। আমাদের সবচেয়ে বড় প্রবলেম এই মুহূর্তে যে আমরা নিজেদের জিনিস নিজেরা তৈরি করছি না, বা হাজারো ইনসেন্টিভ সত্ত্বেও আমাদের যে দেশীয় যে কোম্পানিগুলো রয়েছে তাদের উদ্দেশ্যই একটা ম্যাক্সিমাইজেশন অফ প্রফিট, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। আমেরিকাকে আপনি হাজারো গালাগালি করতে পারেন, কিন্তু আমেরিকার যে ওই যে 1% যে পপুলেশন রয়েছে না, ওই 1% পপুলেশন তারা সবসময় ক্রিয়েটিভিটির দিকে ধাবিত। তারা সবসময় নতুন কিছু ক্রিয়েট করছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে নিজেদের ডুবিয়ে রেখেছে। আমাদের দেশে এখানে ডিগ্রির প্রতি আমাদের যে মোহ রয়েছে সেখানে আমেরিকাতে নেই। আমেরিকাতে এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে তোমাকে গ্র্যাজুয়েট হতেই হবে, নতুবা তুমি অশিক্ষিত। ওখানে কেউ অশিক্ষা নিয়ে ভাবে না। অশিক্ষা এই জায়গাটাতে যে কোনো কারণ ছাড়াই আমরা কোনো ডিগ্রির পেছনে ছুটে বেড়াই, সেইটা আমেরিকাতে সম্পূর্ণ আলাদা। তাদের উদ্দেশ্য ইনোভেশন, তাদের উদ্দেশ্য রিসার্চ, তাদের উদ্দেশ্য ডেভেলপমেন্ট। সুতরাং সেই জায়গাটায় দাঁড়িয়ে আমেরিকাতে যতই নির্বোধ লোকের বাস থাকুক না কেন, তাদের ওই যে 1% মানুষ তারা যে ইনোভেট করছে, তারা নতুন নতুন জিনিস আবিষ্কার করছে, সেইটা গোটা বিশ্ব গ্রহণ করছে। তার মধ্যে ভারতবর্ষও রয়েছে।
ভারতবর্ষকে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ইনভেস্ট করতে হবে। এটা কি কেবল সরকারের দায়িত্ব যে সবাইকে জোর করে বলা যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে নিজেরা ইনভেস্ট করো? 30% থেকে 25% কর্পোরেট ট্যাক্স করা হয়েছিল, 5% ভাবা হয়েছিল হয় এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, নয় রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ইনভেস্ট করা হবে। সেটা কি করেছে? উত্তর হচ্ছে না। কোনো স্টেট গভর্নমেন্টের কথা কেউ শুনে না, কেউ সেন্ট্রাল গভর্নমেন্টের কথা শুনে। সবার কেবলমাত্র ডিফারেন্স অর্থাৎ এজেন্সির মাধ্যমে টাকা রোজগার করার উদ্দেশ্য। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের দিকে কটা কোম্পানি রয়েছে যারা প্রকৃত অর্থে এই ধরনের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে তারা ইনভেস্ট করে? উত্তর হচ্ছে হাতের কর গুণে বলতে পারবেন। এবং সেই ধরনের কোম্পানিজগুলো যে সম্পূর্ণভাবে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে নিয়োজিত এমনটি নয়। প্রকৃত অর্থে বলতে গেলে যে এরা সবাই বিজনেসম্যান, এরা কেউ প্রকৃত কর্পোরেট নয়। এই জায়গাটায় ভারতবর্ষ এখনো সাফার করে চলেছে। চায়নাতে সেখানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ইনভেস্ট করছে প্রাইভেট কোম্পানিজগুলো। ভারতবর্ষ আমেরিকাতে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের টাকা ইনভেস্ট করছে তারা। ইউরোপের ছোট 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 দেশ, সেখানে সবাই টাকা ইনভেস্ট করছে রিসার্চের জন্য, ডেভেলপমেন্টের জন্য। আমাদের কিন্তু এটা করতে হবে। হ্যাঁ, ভারতবর্ষ একটা জিনিস ডেফিনেটলি এই মুহূর্তে যেটা গোটা বিশ্বকে অবাক করে দিচ্ছে সেটা হচ্ছে ইউপিআই পেমেন্ট সিস্টেম। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই প্রসঙ্গে জানিনি যে দেখুন আজকের মার্কেটে যে পতন হয়েছে, তার পতনের পেছনে কারণ তো ডেফিনেটলি রয়েছে। দেখুন যেখানে প্রায় 80 বা 86 বিলিয়ন ডলারের উপর বার্ষিক ট্রেড হচ্ছে আমেরিকার সঙ্গে, সেটা তো মুখের কথা নয়। এবং সেই তার সঙ্গে লাখো লাখো মানুষের জীবিকা তার সঙ্গে সরাসরি যুক্ত হয়ে রয়েছে। সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে যদি সত্যি 50% ট্যারিফ দিতে হয়, ট্রেড তো আনভায়াবল হয়ে যাবে। সেখানে আমেরিকাতে কোনো কিছু পাঠানো না পাঠানোর সমান হয়ে যায়। প্রথম কথা হচ্ছে যে তারা রিফিউজ করবে, যারা মানে টাকা তো আমরা দেবো না, টাকা তো দেবে মানে আমেরিকার জনগণ। সুতরাং যারা ইম্পোর্টার্স অর্থাৎ আমেরিকা থেকে যারা এই ধরনের প্রোডাক্টের ডিমান্ড করছে, যার ফলে ভারতের এক্সপোর্টাররা সেই প্রোডাক্টগুলো পাঠাচ্ছে আমেরিকাতে, সেই প্রোডাক্টগুলো যদি 100 টাকার জায়গা তাদের 150 টাকা করে দিতে হয়, আমেরিকান কাস্টমার দিতেই বা চাইবেন কেন? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ইম্পোর্টার্সরা নিজেদের ক্ষতি করে এই দাম দিয়ে কেনই বা ইম্পোর্ট করবেন? ফার্মা, আইটি, এসেনশিয়াল আইটি সার্ভিসেসের মধ্যে পড়ছে, এখনো সেটাকে টার্গেট করা হয়নি। বকলমে অন্যভাবে H1B ভিসার মাধ্যমে টার্গেট করা হচ্ছে মেধা। এবার মনে রাখতে হবে যে আমেরিকা চালিত হচ্ছে বিভিন্ন বিদেশি মেধার দ্বারা, যারা এসে আমেরিকাতে সেটেল করেছে, তারা আমেরিকাকে চালায়। আমেরিকার নিজস্ব ভূমিপুত্রকে তো লিটারালি নিঃশেষ করে দিয়েছে, তাদের জমি তাদের কাছ থেকে কেড়ে নিয়ে, তাদের রিসোর্সেস কেড়ে নিয়ে। এখন যারা আমেরিকা চালায় তারা বেসিক্যালি তারা শরণার্থী, তারা আমেরিকাতে এসে সেটেল করেছিল, তারা চালাচ্ছে। আমেরিকার নিজস্ব ভূমিপুত্র অস্তিত্ব মানে লিটারালি প্রায় নেই বললেই চলে। সুতরাং আমেরিকা ফর আমেরিকাস একটি অত্যন্ত হাস্যকর একটি, যেটাকে বলা যেতে পারে যে একটা উপলব্ধি, অন্তত এই সময়। সুতরাং আমেরিকা যদি মনে করে যে বিদেশি মেধা তারা অগ্রাহ্য করবে, সম্প্রতিকালে তারা বলেছেন যে আমেরিকার যে তাদের যে হোম মিনিস্ট্রি রয়েছে, তারা বলেছেন আমরা 13 লক্ষ টাকা করে চার্জ করব পার টুরিস্ট। অর্থাৎ আমেরিকাতে ঢুকলেই প্রথমে 13 লক্ষ টাকা তাদের গচ্ছিত দিতে হবে, মানে গচ্ছা রাখতে হবে। তাছাড়া তাদেরকে অতিরিক্ত আরো কয়েক হাজার টাকা, যেটা নন রিফান্ডেবল অর্থাৎ টাকা ফেরত আসবে না, সেই টাকাটা তাদের কাছে গচ্ছিত রাখতে হবে, মানে তাদেরকে দিয়ে দিতে হবে। এটা প্রমাণ করার জন্য যাতে তোমরা ভিসা ওভারস্টে না করো। অর্থাৎ আমি 10 দিনের জন্য যাচ্ছি, আমি যদি 11 দিন অবধি থেকে যাই আমেরিকাতে, সেক্ষেত্রে তারা ওই 13 লাখ প্লাস অতিরিক্ত 20 থেকে 26 হাজার টাকা, সেটা তারা পুরোপুরি তারা নিয়ে নেবে। ট্যুরিজম এফেক্টেড হবে না আমেরিকাতে, আমেরিকা কিছু যায় আসে না। অর্থাৎ এই ধরনের মানে আপনারা হয়তো কল্পনা অবধি করতে পারছেন না যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির যিনি প্রেসিডেন্ট, তিনি এরকম ধরনের ডাম্প ডিসিশনস নিতে পারেন। কিন্তু বাস্তবিকভাবে এখন যেটা দেখছেন সেটা কিন্তু মানুষের অবিশ্বাস্য লাগছে। মানুষ কোথায় ভাবছেন যে দেয়ার ইজ আ মেথড ইন ম্যাডনেস। আস্তে আস্তে রিভিলড হচ্ছে দেয়ার ইজ নো মেথড ইন ম্যাডনেস। এটা তার কারণটা হচ্ছে যা যা ঘটছে সেটা আমেরিকার বিরুদ্ধে বাকি সমস্ত দেশকে একত্রিত করে দিচ্ছে। ইন আইসোলেশন বাঁচা যায় না, বিশ্বাস করুন। যে সেই জন্যই তো সমাজ, সেই জন্যই তো বন্ধু, সেই জন্যই তো আত্মীয়, সেই জন্যই তো যারা সাবস্ক্রাইবার, সবাই পারস্পরিক একটা কথোপকথন, বেঁচে থাকার রসদ, সেইটা আমেরিকা কি ধীরে ধীরে হারিয়ে ফেলছে? বন্ধুর সংখ্যা কমে যাচ্ছে। কখনো তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে অপমান করছেন, কখনো ইসরায়েলের যিনি প্রাইম মিনিস্টার নেতানিয়াহু, তাকে ডেকে অপমান করছেন। অর্থাৎ আমেরিকার এই মুহূর্তে একটাই উদ্দেশ্য যে কিভাবে বিভিন্ন প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টারকে হোয়াইট হাউসে ডেকে তাকে অপমান করা যায় বা তার বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করা যায়। আজকে মার্কেটটা একটু সামান্য আলোচনা করে নিই। সেটা হচ্ছে যে দেখুন অটোমোটিভ, আজকে টাটা মোটরসের রেজাল্ট বেরোয়েছে, বাই দ্য ওয়ে
রেজাল্ট প্রত্যাশার মতন হয়নি। রেজাল্ট অনুযায়ী টাটা মোটরস বিগত বছরে জুন কোয়ার্টারের তুলনায় প্রফিট অনেক অংশেই কমেছে। তার পেছনে অন্যতম কারণ ট্রাম্প ট্যারিফ। যে ল্যান্ড রোভার জাগুয়ার আমেরিকাতে পাঠানো হতো সেখানে সেলস কমেছে 9%। এই বিগত কোয়ার্টারে বুঝতে পারছেন যে ট্যারিফের কি ভয়ানক এফেক্ট পড়ছে, এবং তার ফলে যেটা দাঁড়াচ্ছে, এই যদি ট্যারিফ রেট চলতে থাকে তাহলে ভবিষ্যতে আরও এই ধরনের, বিশেষ করে যে ল্যান্ড রোভার জাগুয়ার যে ভার্টিকাল রয়েছে টাটা মোটরসে, সেটা আরও নিচে নামতে কিন্তু অবশ্যই, বিশেষ করে সেই রেভিনিউ কমার সম্ভাবনাটা বেশি অন্যান্য সেক্টরের মতনই। টাটা মোটরসের রেজাল্ট ওভারঅল খুব একটা যে স্যাটিসফ্যাক্টরি হয়েছে এমনটি নয়। এবার চলে আসি হচ্ছে ব্যাংকিং ফিনান্সিয়াল সার্ভিস, অপেক্ষাকৃত কম পড়েছে 0.74%। কেমিক্যালস, যেহেতু আমরা বিপুল পরিমাণ কেমিক্যালস এক্সপোর্ট করে থাকি, স্পেশালিটি কেমিক্যালস আমেরিকাতে, সেটা 1%-এর 1.11% পতন হয়েছে। কনজিউমার ডিউরেবলস 1.71% পতন হয়েছে। কনজিউমার নন ডিউরেবলস 1.62% পতন। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ক্যাপিটাল গুডস 1.22% পতন। ম্যানুফ্যাকচারিং 1.27% পতন। মানে অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি আজকের মোরালেস সেরকম খুব একটা কিছু এফেক্ট পড়েনি। যা ঘটছে ভালো ঘটছে না, কিন্তু কেবলমাত্র শুধু আমেরিকাকে কেন দোষ দেবে বলুন তো? ভারতের যে বিভিন্ন কোম্পানি তারা ফার্স্ট কোয়ার্টারের রেজাল্ট খুব একটা ভালো করেছে কি? উত্তর হচ্ছে ডেফিনেটলি ভালো করেনি। প্রত্যাশা যা ছিল তার তুলনায় অধিকাংশ ভালো ভালো কোম্পানি তারা খারাপ রেজাল্টস করেছে। সুতরাং যেটা মাথায় রাখতে হবে যে কেবলমাত্র রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব, ট্রাম্পের হুমকি, ট্রাম্পের ট্যারিফের জন্য শেয়ার বাজার পড়ছে এমনটি নয়। এর সঙ্গে ফার্স্ট কোয়ার্টারের রেজাল্টও সমানভাবে দায়ী। বিনিয়োগকারীরা হতাশ হয়েছেন, এটা আমাদের মেনে নিতে হবে। হ্যাঁ, এফআইআইরা বিনিয়োগ কম করছেন, ঘটনা। হ্যাঁ, এটাও ঘটনা, এফআইআইরা বিক্রি করে বেরিয়ে যাচ্ছেন। এই সমস্ত জিনিস যখন মার্কেট মোরাললেস একটা খারাপ বা অনিশ্চয়তার অবস্থার মধ্যে দিয়ে যায়, এটাই স্বাভাবিক যে বিদেশি বিনিয়োগকারীরা তাদের টাকা তুলে নেয়, কিন্তু যখন আবার ভালো সময় আসে তারা কিন্তু আবার এসে কেনাকাটা করেন। সুতরাং এটা ডেফিনেটলি আপনারা দেখেছেন বিগত সেপ্টেম্বর থেকে এই যে এফআইআই বিক্রি শুরু হয়েছে, একটা সময় থামবে, ডেফিনেটলি আবার এফআইআইস ফিরে আসবে। যখন মার্কেট চিপার হয়ে যাবে, মার্কেট এখনো কিন্তু ফেয়ার প্রাইসড বলা যায় না, মার্কেট কিন্তু এখনো কিছু কিছু সেক্টরে বেশ চড়া দামে কিন্তু বিভিন্ন শেয়ার ট্রেড করছে এতটা কারেকশনের পরেও। এবার যেটা দাঁড়াচ্ছে যে এই মুহূর্তে ভারতবর্ষ যেটা করছে সেটা ভারতবর্ষকে রিস্ট্র্যাটেজাইজ করতে হবে। দেখুন, আমেরিকার সঙ্গে সম্পর্ক ভারতবর্ষ নষ্ট করবে না, আমরা যতই রাগারাগি করি না কেন। তার কারণটা মাথার উপর চায়না বসে রয়েছে। চায়না আমাদের বন্ধু মনোভাবপন্ন তো ডেফিনেটলি কোনোদিন ছিল না, এখনো না, ভালো ভালো কথা বললেও নয়। তারা আমাদের কোনো না কোনোভাবে ক্ষতি করার চেষ্টা করবে। সুতরাং একই সঙ্গে দুটো সুপার পাওয়ার আমাদের বিরুদ্ধে চলে যাওয়া, এই রিস্কটা আমাদের যারা পলিসি মেকার্স তারা নেবেন বলে তো মনে হয় না। যাক, সুতরাং আমাদের প্রধানমন্ত্রী চায়নাতে যাবেন, রাশিয়ার প্রেসিডেন্ট হয়তো এই বছরের মধ্যে ভারতবর্ষে আসবেন। আমাদের যিনি সুরক্ষা উপদেষ্টা তিনি বর্তমানে রাশিয়াতে গেছেন, পুতিনের সঙ্গে দেখা করছেন। সুতরাং এই জিনিসগুলো চলতে থাকবে। ইনভেস্টার্সরা এই মুহূর্তে কশাস, কিন্তু তার সাথে একটা জিনিস খেয়াল করে দেখেছেন, সবাই বলছে মার্কেট পড়ছে, মার্কেট পড়ছে। মার্কেট প্রকৃত অর্থে পড়েছে। মার্কেটে বিশেষ করে নিফটি তো আমাদের বেঞ্চমার্ক ইন্ডেক্স বা সেন্সেক্স, এই দুটো এই গোটা বছরের জন্য এখনো নেগেটিভ। মজার ব্যাপার, নিফটি কেবলমাত্র 2025-এ এত কারেকশন সত্ত্বেও এখনো কিন্তু 3%-এর ওপর পজিটিভ রিটার্ন দিয়ে রেখেছে। অর্থাৎ মার্কেট রসাতলে গেছে, ধসে গেছে এমনটি কিন্তু হয়নি। মার্কেট বরং যেটা বলা যেতে পারে, একদিন উঠছে তো একদিন নামছে, মোটামুটি ওই 24,500 থেকে 25,500 এই 1000 পয়েন্টের মধ্যে ঘোরাঘুরি করছে। তবে 200-ডে মুভিং অ্যাভারেজ যখন ইউজুয়ালি যেটা স্টকস বলুন বা ইন্ডাস্ট্রিজ বলুন সেটা ব্রেক করে গেলে আপনার বিনিয়োগকারীরা ইউজুয়ালি একটু চিন্তিত থাকেন, বা ট্রেডার্স ইউজুয়ালি একটু চিন্তিত থাকেন সেই সময়। সেখানে আরো কারেকশন যেটা দেখা গেছে ঐতিহাসিকভাবে যে ইউজুয়ালি সেখানে একটা কারেকশন শুরু হয়, কারণ 200 ডে মুভিং অ্যাভারেজ একটা স্ট্রং কিন্তু একটা সাপোর্ট দিয়ে থাকে ইউজুয়ালি। যাক, এবার চলে আসি হচ্ছে যে ভারতবর্ষ এই মুহূর্তে অপেক্ষা করছে, এখনো ধৈর্য ধরে অপেক্ষা করছে। তবে যেটা ঘটনা যে ভারতবর্ষ এখন আর কয়েকটা স্যাংশনসের জন্য হয়তো অপেক্ষা করছে। সমস্ত আজকে নেগেটিভেই গেছে বিভিন্ন জনের ইন্ডাইসেস, সেটা আপনারা ডেফিনেটলি আপনারা জানেন যে সেরকম যেহেতু অবশ্যই বাজার এই মুহূর্তে একটু অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে।
টাটা মোটরস 4,003 কোটি টাকা, এটা কিন্তু আমি প্রি মাইনরিটি প্রফিট আফটার ট্যাক্স বলছি, অর্থাৎ এখানে প্রাইম মাইনরিটি ইন্টারেস্ট রয়েছে সেটা বাদ দিয়ে বলছি না, প্রি মাইনরিটি প্রফিট 4,003 কোটি টাকা হয়েছে, সেটা জুন মাসে ছিল 10,587 কোটি টাকা। চমকাবেন না, তার কারণ তার মধ্যে অতিরিক্ত যেটা আদার ইনকাম সেটা ছিল 6,553 কোটি টাকা, যেটা জুন মাসে সেটা অবশ্যই নর্মালাইজ 1,595 কোটি টাকা। হ্যাঁ, আমাদের এই টাটা মোটরসের রেভিনিউ 1,003 কোটি মানে প্রায় মোটামুটি 2,500 কোটি টাকার রেভিনিউ কমেছে, এক্সপেন্সেস প্রায় ওই মোটামুটি 2,200 কোটি টাকার মতন বৃদ্ধি পেয়েছে। এটা মানতে হবে, ট্যাক্সেস যেটা 23% ছিল জুন মাসে সেটা 28% হয়েছে। সুতরাং টাটা মোটরসের রেজাল্ট ওভারঅল ভালো হয়নি এবং আনসার্টেন টাইম, সেটা টাটা মোটরস কর্তৃপক্ষ তারা নিজেরাও বলেছেন। এবার সোনা দেখুন তো কি, এটা কি মানে এটা মধ্যবিত্তের ক্ষেত্রে মানে এই যে অ্যাসেটটা, এই যে গোল্ড, সেটা মানে সত্যি সত্যি আর আয়ত্তের মধ্যে থাকবে তো? একজন বাবা মা, বাঙালি বাবা মা তার কন্যা সন্তান বা পুত্র বধূর জন্য সোনা কিনতে পারবেন তো? বারবার এই প্রশ্ন মধ্যবিত্তের মাথায় ফিরে আসছে। গোল্ড 1,02,174 টাকা প্রতি 10 গ্রাম ট্রেড করছিল 3 অক্টোবর 2025 এক্সপায়ারি ডেট, আজকে 706 টাকা বৃদ্ধি পেয়েছে। রূপো 1,15,265 টাকা ট্রেড করছিল, 0.86% বৃদ্ধি পেয়েছে, 5 সেপ্টেম্বর এক্সপায়ারি। ক্রুড অয়েল আয়ত্তের মধ্যে রয়েছে, ক্রুড অয়েল টেনশন করার মতো কিছু নেই। এসবিআই ভালো রেজাল্ট করেছে, উত্তর ডেফিনেটলি ভালো রেজাল্ট করেছে, কিন্তু সেটা মানে এটাই মজার আর কি, মানে সরকারি ব্যাংক যতই ভালো রেজাল্ট করুক না কেন বিনিয়োগকারীদের তাতে কিছু তাদের যায় আসে না। তারা প্রাইভেট কোম্পানির প্রতি তাদের আসক্তি বেশি, সে মানে সেটা যতই কম প্রফিট করুক না কেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের থেকেও ভালো রেজাল্ট করেছে, সবচেয়ে প্রফিটেবল কোম্পানি এই মুহূর্তে ভারতবর্ষে। একটা মাত্র 7.5 লক্ষ কোটি টাকার কোম্পানি, সেটা 22,121 কোটি টাকা প্রফিট করেছেন। ঠিক শুনেছেন, প্রফিট আফটার ট্যাক্স 22,121 কোটি টাকা, রিলায়েন্সের থেকে বিলক্ষণ বেশি। বিগত কয়েক বছর ধরে বিপুল তারা প্রফিট বৃদ্ধি করে চলেছে। হ্যাঁ, তাদের ফিনান্সিং প্রফিট আহামরি কিছু হয়নি, ডেফিনেটলি তাদের আদার ইনকাম ডেফিনেটলি বৃদ্ধি হচ্ছে। আদার ইনকাম হবে কারণ এসবিআই বিভিন্ন ধরনের কোম্পানিজে তাদের ইনভেস্টমেন্ট রয়েছে, সেটা একটা বিলক্ষণ একটা সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্ট। এবং মোট তাদের যেটা দাঁড়িয়েছে যে এই টাকাটা 20,121 কোটি টাকা, এটাও মানে প্রি মাইনরিটি প্রফিটের কথা বলছি, সেটা জুন 2024 যেটা 20,094 কোটি টাকা ছিল তার থেকেও প্রায় 10% বৃদ্ধি পেয়েছে। রেজাল্ট ভালো হয়েছে, বিনিয়োগকারীরা অ্যাকসেপ্ট করবেন কিনা সেটা পরের কথা। পিজি ইলেকট্রোপ্লাস্টিক্স বলে একটা কোম্পানি আজকের 21% সেটা ডাউন ছিল, লিটারালি একটা সময় ট্রেড করছিল। তার কারণ পিজি ইলেকট্রোপ্লাস্টের যারা কর্তৃপক্ষ তারা জানিয়েছেন যে সামনের গাইডেন্স খুব একটা ভালো তারা দেননি, বলছেন সামনে আনসার্টেন টাইমস, আমরা খুব একটা ভালো গাইডেন্স দিতে পারছি না। এছাড়া জুন অন জুন কোয়ার্টার তাদের রেজাল্টস খুব একটা ভালো হয়নি, তার ফলেও কিন্তু সেখানে একটা পতন এসেছে। এবং আজকে 20% উপর পতন, মানে এটা এমনিতে এক্সপেন্সিভ ছিল, 20% পতন হওয়ার পরেও এক্সপেন্সিভ। একটা স্মল ক্যাপ কোম্পানি, 16,712 কোটি টাকার কোম্পানি, স্টক পি এখনো 61.6, এইটা একটা বড় টেনশনের ব্যাপার। ডেট টু ইকুইটি রিজনেবল, আন্ডার ভ্যালুড ইন টার্মস অফ প্রাইস আর্নিংস গ্রোথ রেশিও 0.62। যাক, এরপর যেটা শোনা যাচ্ছে, যেমন ইন্ডিয়া টিভি তারা বলছেন যে ভারতবর্ষ বোয়িং এর সঙ্গে একটা চুক্তি করেছিল কয়েক বছর আগে, সেটা আপাতত তারা খুব একটা পাত্তা দিচ্ছে না। $3.6 বিলিয়ন বোয়িং P-81 জেটস কেনার কথা ছিল, ভারতবর্ষ এই মুহূর্তে সেটা নিয়ে আর এগোতে চাইছে না, বিশেষ করে ট্রাম্পের এই অসভ্যতামির ফলে বা তার এই ধরনের ইরাটিক ডিসিশনসের ফলে। দেখা যাক সেই জায়গাটা কি দাঁড়ায়। যাক, এখানে শেষ করছি, টেনশন করবে না। ওভারঅল আজকে ভিডিওটি বড় হয়ে গেল, কিছু উপায় ছিল না, ক্ষমা চাইছি তার জন্য। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করা হতে পারে, তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারে বিনিয়োগ থাকলেও থাকতে পারে, বা বিভিন্ন সেক্টরে বিনিয়োগ থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিক্রি করি, আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল। বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার ব্যালেন্স বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারে বাইসেল রেকমেন্ডেশন, সাজেশন বা অ্যাডভাইস দেওয়া হয় না। আমার কথা শুনে যদি কোনো ধরনের শেয়ারের ব্যাপারে বাইসেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত বলে হতে পারেন। সবার শেষে যেটা বলে থাকি, যদি এই ধরনের এপিসোড আপনাদের সত্যি ভালো লাগে, প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের তাদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি, প্লিজ নিজে গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আজকের জন্য নমস্কার।